হেই, দ্য পলিটি গুরুর কোশ্চেন অ্যান্সার সিরিজে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আগে আমরা দ্বিকক্ষ নিয়ে আলোচনা করেছি। দেখো, এই এককক্ষ বিশিষ্টটা খুবই সহজ। দ্বিকক্ষ আইনসভার পুরো উল্টো। মানে কি, দ্বিকক্ষ আইনসভায় যেটা সপক্ষে রয়েছে সেটা এককক্ষের ক্ষেত্রে বিপক্ষে হয়ে যাবে, আর যেটা বিপক্ষে ছিল সেটাই এর ক্ষেত্রে সপক্ষে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা চলো আলোচনা শুরু করি। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো শুরু করি। দেখো, এককক্ষ বিশিষ্ট আইনসভাটা তাহলে কি? যে সমস্ত আইনসভা একটি মাত্র কক্ষ নিয়ে গঠিত তাদেরকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে। ঠিক ঠিক আছে। দেখো, পুরো বিশ্বে বর্তমানে চীন, বাংলাদেশ সহ বেশ টোটাল 112টি রাষ্ট্রে এককক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়। ওকে, দেখো, এই চীন একটা মাত্র দেশ যেটা এত বড় দেশ হওয়া সত্ত্বেও এককক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমান। চীন কিন্তু গণতান্ত্রিক দেশ। ওকে, তারপরেও এখানে এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তো আমরা এই নিয়ে বেশি আলোচনা করলাম না, জাস্ট এবার সরাসরি পক্ষে বিপক্ষে চলে যাই। ওকে, তো এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কারা বলেছেন? দেখো, যারা দ্বিকক্ষের ক্ষেত্রে বিপক্ষে বলেছিল, তাই না? কি কি হবে? আবেসিয়ে, ল্যাস্কি, ফ্র্যাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা। ওকে, তারা কি যুক্তি দিচ্ছে? বলছে এই এককক্ষ বিশিষ্ট আইনসভা গণতন্ত্র সম্মত। কেন? বলছে এই এককক্ষ বিশিষ্ট আইনসভার ওই একটি কক্ষে যে সমস্ত সদস্যগণ নির্বাচিত হয় সরাসরি সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয় বা সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত হয়। ফলে তারা কি করে? সাধারণ জনগণের কথা খুবই ভাবে। ওকে, এটা কে বলতে চাইছে? এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা। ওকে, বলছে ফলে কি হয়? গণতন্ত্র রক্ষিত হয়। ওকে, নেক্সট এরা আরো এটা যুক্তি দিচ্ছে যে এটা খুব কম ব্যয়বহুল। কেন? একটি মাত্র কক্ষ থাকায় এখানে তুলনামূলক দ্বিকক্ষের থেকে কম সদস্য বর্তমান, ফলে এদের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে খরচ তুলনামূলক কম হয়। ওকে, নেক্সট আবার কি বলছে? জরুরি অবস্থার উপযোগী। জরুরি অবস্থার উপযোগী কেন বলছে? কারণ বলছে এই এককক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে আইন প্রণয়ন করা খুবই সহজ হয়ে যায়। যদি দ্বিতীয় কক্ষ উপস্থিত থাকতো তাহলে কি হতো? তাদের কাছে আবার সেই বিলটা পাঠাতে হতো, তারা আবার পাশ করতো, এরকম ঝামেলা সৃষ্টি হতো। ফলে কি মতবিরোধের একটা ব্যাপার ছিল যে না, এটা ঠিক হয়নি, আবার চেঞ্জ করে নিয়ে আসো, এরকম একটা ব্যাপার। কিন্তু এককক্ষ বিশিষ্ট সেই রকম কোনো ঝামেলা নেই। ওই কক্ষ থেকে পাশ হয়ে গেল মানে পাশ হয়ে গেল, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত হয়ে যায়। তো সেই অনুসারে বলছে কি জরুরি অবস্থার জন্য উপযোগী। ওকে, এবং এছাড়া আরো যুক্তি দিচ্ছে তারা যে সহজ সরল গঠন ও নির্বাচন। বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে আইনসভার গঠন খুব সহজ হয়, এবং এখানকার যে সদস্যগুলো থাকে না, এদের নির্বাচনের ক্ষেত্রেও সেরকম একটা বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় না, যেরকম দ্বিকক্ষের আইনসভার ক্ষেত্রে করতে হয়। যেরকম কি বলবো, দ্বিতীয় কক্ষে অর্থাৎ উচ্চকক্ষের ক্ষেত্রে বা উচ্চকক্ষের সদস্যদের নিয়োগ করতে যে সমস্ত সমস্যা দেখা দেয়, এই এক কক্ষ বিশিষ্ট দেখা দেয় না আলাদাভাবে। ঠিক আছে, এবং তারা আরো কি যুক্তি দিচ্ছে? তারা বলছে এই এককক্ষ বিশিষ্ট আইনসভা সুশাসনে মানে কি সহায়ক হয়ে ওঠে। কেন সহায়ক হয়ে ওঠে বলে মনে করছে? যে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় কক্ষ অনুপস্থিত থাকে, তাহলে কি হয়? মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা রোধ পায় বা হ্রাস পায়, তাই না? ফলে কি হয়? যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া যায়, এবং জনগণের স্বার্থে যেহেতু এককক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যরা জনগণের দ্বারাই নির্বাচিত হয়, সেই অনুসারে কি হচ্ছে? তারা জনগণের কথা খুব সহজে ভাবছে, এবং ফলে কি হচ্ছে? শাসন করতে সুবিধা হচ্ছে। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। ওকে, এছাড়া আমরা বলতে পারি যে কি বলবো, যে কোনো আইন প্রণয়নে বিলম্ব ঘটে না।
দেরি হয় না, একটা কক্ষে যেহেতু পাস হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা সুশাসনে সহায়ক বলতে পারছি। ওকে, এবার আমরা বিপক্ষে থেকে দেখো, এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা হয়েছে মানে তো বিপক্ষেও অনেক রাষ্ট্রবিজ্ঞানী কথা বলবে। কারা বলেছেন? যেরকম বলেছেন লর্ড অ্যাক্টন, লর্ড ব্রাইস, জেস মিল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছেন যে না, এক কক্ষ বিশিষ্ট আইনসভা খুব একটা ভালো নাই। ওকে, তো তারা কি কি যুক্তি দিচ্ছেন সেটা আমরা দেখি। ঠিক আছে, তারা বলছেন যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব। কেন অসম্ভব বলছেন জানো? দেখো, অসম্ভব বলছেন এই কারণে যে একটা কক্ষে যেহেতু আইন প্রণয়ন করছে এবং সেই আইনটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে, কতটা সঠিক হচ্ছে, সেই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখা হচ্ছে না। ওকে, মানে কি, যেরকম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে এমন হতো যে একটা কক্ষ আইন পাশ করছে এবং দ্বিতীয় কক্ষে যাচ্ছে, তখন কি হচ্ছে, তারা আবার ওটাকে রিভিশন দিচ্ছে যে ওটার মধ্যে কিছু ভুল আছে কি, সেগুলো দেখছিল। কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে সেটা হয়ে উঠতো না, তাই না? ফলে কি হচ্ছে, সুচিন্তিত আইন প্রণয়ন অসম্ভব হয়ে যাচ্ছে, তাই না? এবার কি হচ্ছে, বলছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে রাজনৈতিক জ্ঞানের বিকাশ ঘটছে না। কিভাবে? এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় কক্ষ অনুপস্থিত রয়েছে এবং দ্বিতীয় কক্ষতেই যেহেতু বিভিন্ন বুদ্ধিজীবীরা অবস্থান করত, এক কক্ষ বিশিষ্ট আইনসভাতে নেই তারা। এবং এছাড়া কি এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে সংবাদ মাধ্যমে সাধারণ জনগণের কাছে তাদের যে মতবিরোধের ব্যাপারটা, সেটা কি জনগণের কাছে পৌঁছায় না, কারণ দ্বিতীয় কক্ষের লোক নেই, তা মতবিরোধের ব্যাপারটা আসবে কোথায়, তাই না? তো সেই অনুসারে কি বলছে, হয়ে উঠছে না, মানে রাজনৈতিক জ্ঞানের বিকাশ ঘটছে না। ওকে, এবং তারা আরো কি বলছে, স্বৈরাচারী হয়ে যাওয়ার মানে আশঙ্কা থাকছে। মানে কি, একটা কক্ষ যখন থাকবে, তাদের চিন্তার বা তারা যে আইনগুলো পাশ করছে সেটা জনগণের স্বার্থে কতটা থাকতে পারে। তারা তো ওই পার্টিকুলার কয়েকজন মিলে বানাচ্ছে, তো তারা তো শুধু তাদের স্বার্থেও ভাবতে পারে। কিন্তু দ্বিতীয় কক্ষ যদি উপস্থিত থাকতো তাহলে কি তারা বাধা দিতে পারতো, কিন্তু এখানে তো সেই ক্ষেত্রে বাধা দেওয়ার কেউ নেই, তাই না? তো সেই ক্ষেত্রে স্বৈরাচারী হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এবং আরো যুক্তি দিচ্ছেন যে একটা বহুজাতিক রাষ্ট্রের জন্য অনুপযুক্ত এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দেখো, বিশেষ করে আমরা যদি ভারতকে ধরি, ভারতে বিভিন্ন ধরনের ধর্ম আছে, বিভিন্ন ধরনের জাতি রয়েছে, তাই না? সরি, যেহেতু বিভিন্ন ধরনের জাতি রয়েছে এবং কোন জাতির কি দরকার, অ্যাকচুয়ালি শাসন মানে কি বিভিন্ন জাতির কথা ভেবেই সমস্ত কিছু করা, তাই না? কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সদস্য কম, তারা বিভিন্ন জাতি থেকে বা বিভিন্ন জাতির জন্য কাজ করতে পারবে কিনা সন্দেহ। ঠিক আছে, এরম একটা মানে দোনামোনায় পড়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বলছে যে বহুজাতিক রাষ্ট্রের জন্য কি হয়, মুশকিল হয়ে পড়ে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা, বা এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা উপযুক্ত নয়। ওকে, আরেকটা তারা কি যুক্তি দিচ্ছে, বলছে যুক্তরাষ্ট্রের জন্য বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্যও অনুপযোগী। দেখো, বলছে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার জন্য কেন অনুপযোগী, কারণ দ্বিতীয় কক্ষের সদস্যরা সাধারণত বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়, তাই তো? এবং তারা কি করে, বিভিন্ন রাজ্যের বা অঙ্গরাজ্যের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসে। কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সংযোগ সাধনকারী হিসেবে কাজ করছে, সেটা অ্যাকচুয়ালি করছে রাজ্যসভা, মানে আইনসভার রাজ্যসভা। তো সেই ক্ষেত্রে সেটা হয়ে উঠছে না, যেহেতু এক কক্ষ বিশিষ্ট। তো সেই ক্ষেত্রে কি বলছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে অনুপযোগী। ওকে, এবার দেখো আর কিছু আছে, একাধিক রয়েছে।
পক্ষে বিপক্ষে আরও দেওয়া যায়, কিন্তু আমরা আগের দিন বলেছিলাম যে 4টে করে দেব পয়েন্ট, 4 4 8টা 8 মার্কের জন্য, তবুও এখানে আমরা 5টা 5টা 10টা দিলাম, তাই তো? এবার একটা উপসংহার হিসেবে আমরা কিছু বলতে পারি, তাই না? উপসংহার বা মূল্যায়ন হিসেবে কি বলবো, যে উপরোক্ত আলোচনা থেকে বা সমালোচনা থেকে আমরা বলতে পারি যে এককক্ষ বিশিষ্ট আইনসভা আজকের গণতান্ত্রিক সময়ের জন্য বা গণতান্ত্রিক যুগের পক্ষে সঙ্গতিপূর্ণ নয়। ঠিক আছে? হ্যাঁ, বলা যেতে পারে যে কিছু পরিবর্তন এনে এটাকে কিছু ছোট, ছোট রাষ্ট্রের মধ্যে চালানো যেতে পারে। ওকে? মানে ছোট রাষ্ট্রের ক্ষেত্রে। বড় রাষ্ট্রের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাই আনা প্রয়োজন। ওকে? এটা আমরা সমালোচনার মধ্যে বা মূল্যায়নের মধ্যে লিখতে পারি। ওকে? তো চলো আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর লাইক ওগুলো তো করছোই তোমরা। যারা সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হওনি, তারাও যুক্ত হয়ে যাও। ওকে? তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। চলো, ওকে?